উত্তর কোরিয়ার সাধারণ মানুষের প্রতিদিনের জীবন যেন কারাগারে থাকা আসামিদের মতো। সেখানে আপনি কোথায় থাকবেন, কি কাজ করবেন, কি পোশাক পরবেন, চুল কিভাবে কাটবেন, কোন সিনেমা দেখতে পারবেন, এমনকি কোন বিষয় নিয়ে পড়াশোনা করবেন, এই সব কিছুই ঠিক করে সরকার। সেখানে সবার কাছে নেই মোবাইল ফোন, ইন্টারনেট খুব সীমিত, মানুষ চাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারে না, নেই ফেসবুক ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া। সাধারণ জনগণ জানে না বাইরের দুনিয়া দেখতে কেমন, বাইরের দুনিয়ার মানুষ কিরকম সুযোগ সুবিধা পাচ্ছে, কারণ সেখানে বাইরের দুনিয়ার ব্যাপারে জানার আগ্রহ থাকাটাও একটা অপরাধ। আর যদি পরিবারের একজন কোনো অপরাধ করে তাহলে শুধু সেই ব্যক্তি নয়, তার ছেলে, মেয়ে, এমনকি নাতি নাতনিও শাস্তি পেতে পারে। এটাই হলো গিল্ড বাই অ্যাসোসিয়েশন, সেখানকার এক অমানবিক আইন। এসব আইনের কারণে পরিবারের সদস্যরাও পরস্পরের ওপর বিশ্বাস রাখতে পারে না। ভাই ভাইকে ভয় পায়, সন্তান মাকে সন্দেহ করে, কেউ আর কাউকে নিজের মন খুলে কিছু বলার সাহস পায় না। চলুন এক নজরে দেখে নেই এই দেশরূপী কারাগারে মানুষের জীবন কিভাবে কাটে। সেখানে আপনি নিজের ইচ্ছামতো পোশাক পরতে বা চুল কাটাতে পারবেন না। এখানে চুল কাটার জন্য একটি নির্দিষ্ট তালিকা আছে, পুরুষদের জন্য 15টি এবং মহিলাদের জন্য 15টি। এই তালিকার বাইরে কোনো স্টাইল করা পুরোপুরি নিষিদ্ধ। আর একটা মজার ব্যাপার হলো, দেশের শাসক কিম জং উনের চুলের স্টাইল এই তালিকায় নেই, কারণ কেউই তার মতো চুল কাটাতে পারবে না। এমনকি কেউ কিম জং উনের মতো চশমাও পরতে পারবে না। চুলে রং করবেন সেটাও এখানে একেবারেই নিষিদ্ধ। তাদের মতে এসব পশ্চিমা সংস্কৃতি দেশকে ভুল পথে নিয়ে যেতে পারে। উত্তর কোরিয়ায় পোশাক নিয়েও কঠোর নিয়ম রয়েছে। নীল জিন্স, ছেঁড়া জিন্স, স্কিনি জিন্স সবই নিষিদ্ধ, কারণ এগুলোকে বিদেশি ফ্যাশন হিসেবে দেখা হয়। মেয়েরা সানহ্যাট, লাল লিপস্টিক পরতেও পারে না, এমনকি মেকআপ করাও সীমিত। এত নিয়ম, তাহলে প্রশ্নও আসে এই নিয়ম মানছে কিনা সেটা কে দেখবে? বন্ধুরা, উত্তর কোরিয়া আছে ফ্যাশন পুলিশ। হ্যাঁ, এটা মজা নয়, আক্ষরিক অর্থেই ফ্যাশন পুলিশ। এই ফ্যাশন পুলিশ গোপনে নজরদারি করে, কারো পোশাক যদি নিয়ম ভঙ্গ করে তাহলে তাকে রাস্তায় আটকানো হয়, পোশাক কেটে ফেলা হয়, জরিমানা করা হয়, এমনকি কারাগারে পর্যন্ত পাঠানো হয়। কিন্তু কেন এত কড়াকড়ি? কারণ সরকার মনে করে বিদেশি পোশাক চলাফেরা যদি দেশের মানুষ পছন্দ করতে শুরু করে, তাহলে মানুষ ধীরে ধীরে হয়তো দেশের পোশাক চলাফেরা এমনকি সরকারকে অপছন্দ করতে শুরু করবে। সব মিলিয়ে উত্তর কোরিয়ায় মানুষের ব্যক্তিগত পছন্দের কোনো স্বাধীনতা নেই। চুল থেকে শুরু করে চশমা, পোশাক সবই সরকারের নিয়ন্ত্রণে। উত্তর কোরিয়ায় সরকারের পরবর্তী নিয়ন্ত্রণ হলো মানুষের চলাফেরার স্বাধীনতার উপর। এই দেশে আপনি চাইলেই এক শহর থেকে আরেক শহরে যেতে পারবেন না, এর জন্য সরকারের কাছ থেকে অনুমতি নিতে হয়। কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, সবকিছু জানাতে হয়। এটা শুধু দেশের ভেতরের চলাফেরার কথা বলছি, কিন্তু যদি কেউ বিদেশে যেতে চান তাহলে সেটি আরো কঠিন। সরকারের অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়া একেবারেই নিষিদ্ধ। এমনকি কেউ যদি অনুমতি ছাড়া দেশ ছাড়ে তাকে বিশ্বাসঘাতক ঘোষণা করা হয়। এই অপরাধে শুধু সেই ব্যক্তি নয়, তার পুরো পরিবারকে শাস্তি দেওয়া হয়। শাস্তি বলতে জোরপূর্বক শ্রম, টর্চার, যাবজ্জীবন কারাদণ্ড, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এতটাই কঠোর এই দেশ। উত্তর কোরিয়ায় বিনোদনেরও কোনো স্বাধীনতা নেই। বিদেশি কোনো সিনেমা, টিভি অনুষ্ঠান, এমনকি গানও দেখা বা শোনা পুরোপুরি নিষিদ্ধ। দেশের সব টেলিভিশন ও রেডিও চ্যানেল সরকারের নিয়ন্ত্রণে। সেখানে টিভিতে শুধু সরকারের গুণগান সম্প্রচার করা হয়। তাদের টিভিতে কেবল মিথ্যা খবর প্রচার করা হয়। সেখানে দেখানো হয় সরকার তার দেশের মানুষের জন্য কত সুযোগ সুবিধা তৈরি করছে। সেখানে বিদেশি অনুষ্ঠান দেখা শুধু নিষিদ্ধ নয়, এটি একটি বড় ধরনের অপরাধ। এমন অপরাধ যার শাস্তি শুধু জরিমানা নয়, হতে পারে জেল, এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত। 2022 সালের একটা ঘটনার কথা বলি। দক্ষিণ কোরিয়ার একটি নাটক দেখার অপরাধে 2 কিশোরকে 12 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শুধু নাটক দেখেছে বলেই 2 কিশোরকে 12 বছরের জেল। ভাবুন, আমাদের দেশে আপনি যখন ইচ্ছা বাংলা, হিন্দি যে কোনো চলচ্চিত্র যখন ইচ্ছা টিভিতে, মোবাইলে দেখছেন। এই একই জিনিস আপনি উত্তর কোরিয়ায় করলে আপনার জীবনটাই শেষ। একই বছর আরেকটি ভয়াবহ ঘটনা ঘটে। একজন তরুণের কাছে দক্ষিণ কোরিয়ার গান ও সিনেমা পাওয়া গেলে তাকে সবার সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। তবুও দেশ জুড়ে বিনোদনের এমন অভাব যে মানুষ গোপনে এসব সংগ্রহ করে। একটি কালোবাজার গড়ে উঠেছে যেখানে বিক্রি হয় দক্ষিণ কোরিয়ার সিনেমা। এই লুকোচুরি আর প্রাণের ঝুঁকি নিয়েও মানুষ শুধু একটু বিনোদনের জন্য চেষ্টা করে যাচ্ছে, কারণ এই কারাগারের মতো দেশে এই ছোট আনন্দ যেন অনেক বড় কিছু। ইন্টারনেটের কথা যদি বলি, উত্তর কোরিয়ায় আপনি ইন্টারনেট ব্যবহার করতে চাইলে আগে আপনাকে সরকারের অনুমতি নিতে হবে। যদি সরকার অনুমতি দেয় তাহলে আপনি শুধুমাত্র লাইব্রেরিতে বসেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
কিন্তু একজন লাইব্রেরিয়ান আপনার পাশে বসে দেখবে ইন্টারনেটে আপনি কি দেখছেন। সরকারের অনুমতি নিয়ে আপনি কেবল 1 ঘন্টা ইন্টারনেট চালাতে পারবেন। যদি 1 ঘন্টা পার হয়ে যায় তাহলে ইন্টারনেট চালাতে চাইলে আবারও আপনাকে সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হবে। সেখানের সাধারণ মানুষের জন্য সরকার এমন এক ইন্টারনেট সেবা চালু করেছে যেটা এক ধরনের ভুয়া ইন্টারনেট। এই ইন্টারনেটে শুধু সরকার যা চায় সেটাই আপনি দেখতে পারবেন। এই ইন্টারনেটে কোনো ফেসবুক নেই ইউটিউব বা নেটফ্লিক্স। আর মোবাইল ফোনের কথা যদি বলি, উত্তর কোরিয়ায় সরকার সাধারণ মানুষের মোবাইল সবসময় নজরদারির মধ্যে রাখে। আপনি কি করছেন, কার সঙ্গে কথা বলছেন, সবই নজরদারির আওতায়। সেখানে মোবাইল ফোন দিয়ে আপনি বাইরের দুনিয়ার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারবেন না। ধর্মের দিক থেকে উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে একটি নাস্তিক দেশ। এই দেশে আপনি কোনো ধর্ম পালন করতে পারবেন না। প্রার্থনা করা, পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করা, এমনকি ধর্ম সম্পর্কে কথা বলাও এখানে অপরাধ, যার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। বিশেষ করে খ্রিস্টানদের প্রতি আচরণ ভয়ঙ্কর। তাদের আমেরিকার দালাল মনে করা হয়। 2009 সালের একটি ঘটনা, রি হিয়ন অক নামের এক নারী রাস্তায় বাইবেল বিতরণ করছিলেন। এই অপরাধে তাকে পাবলিক এক্সিকিউশন অর্থাৎ জনসম্মুখে গুলি করে হত্যা করা হয় এবং তার স্বামী আর 3 সন্তানকেও সঙ্গে সঙ্গে রাজনৈতিক বন্দি শিবিরে পাঠানো হয়। এখানে ধর্মকর্মের কোনো জায়গা নেই। কিম পরিবারই এখানে ধর্মের জায়গা দখল করেছে। বিশেষ করে কিমের দাদা প্রথম নেতা কিম ইল সুং এবং কিমের বাবা কিম জং ইল, তাদের ছবি প্রতিটি ঘরে, অফিসে, স্কুলে, এমনকি দোকানেও বাধ্যতামূলক ঝোলানো থাকে। আপনি উত্তর কোরিয়ার যে কোনো জায়গায় যান, মনে হবে এই 2 নেতা সবসময় আপনার দিকে তাকিয়ে আছে। সিক্রেট পুলিশ নিয়মিতভাবে বাড়িতে বাড়িতে গিয়ে চেক করে কিমের বাবা দাদার ছবি ঠিকঠাক আছে কিনা, পরিষ্কার আছে কিনা। যদি কারো বাড়িতে এই ছবি না থাকে তাহলে আইনি ব্যবস্থা পর্যন্ত নেওয়া হয়। মানুষকে এই ছবি ও মূর্তিগুলো রক্ষা করতে বলা হয়, প্রয়োজনে নিজের জীবনের বিনিময়ে। 2020 সালের একটি ঘটনা, এক নারী তার আগুনে পুড়ে যাওয়া জ্বলন্ত বাড়ি থেকে ছবি বের না করে তার সন্তানদের জীবন বাঁচিয়েছিলেন। ওই মহিলা কেন কিমের বাবা দাদার ছবি রক্ষা করতে পারেনি, এর জন্য শাস্তিস্বরূপ তাকে কঠোর তদন্তের মুখোমুখি করা হয়। এমনকি সরকার তার শিশুদের চিকিৎসাও বন্ধ করে দেয়, শুধু কারণ ছিল তিনি কিমের বাবা এবং দাদার ছবি রক্ষা করতে পারেনি। যদিও উত্তর কোরিয়ায় কোনো ধর্ম নেই, কিন্তু কিম পরিবার নিজেই যেন সেখানে একটি নতুন ধর্ম হয়ে উঠেছে এবং এই ধর্ম মানতে বাধ্য উত্তর কোরিয়ার সব নাগরিক। উত্তর কোরিয়ার সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। সেখানে প্রতি 100 জনে 69 জন মানুষ এতটা দরিদ্র যে তাদের ন্যূনতম খাবার, পরিষ্কার পানি, শিক্ষা কিংবা চিকিৎসা কোনো কিছুর জন্যই যথেষ্ট টাকা নেই। এর প্রধান কারণ হলো প্রায় সব পুরুষকেই সরকার জোর করে নির্দিষ্ট সরকারি চাকরিতে নিয়োগ দেয় এবং সরকার সেখানে বেতন হিসাবে যে টাকা দেয় তাতে করে একজন মানুষের খাবার জোগাড় করা মুশকিল। তাদের বেতন এখনও 1990 সালের আগে যেরকম ছিল, এই মডার্ন যুগে এসেও ঠিক সেই রকমই রয়েছে। পুরো মাসের কাজের বিনিময়ে মোটামুটি 1 সপ্তাহের খাবারও একজন পুরুষের উপার্জন দিয়ে আসে না। এই কারণেই উত্তর কোরিয়ার বেশিরভাগ পরিবার নারীদের আয়ে চলে, কারণ বিয়ের পর নারীদের সরকারি চাকরি করতে বাধ্য করা হয় না। তাই তারা ছোট ছোট বাজারে ব্যবসা শুরু করে, নিজেদের মতো অর্থ উপার্জনের পথ খুঁজে নেয়। এই বাজারগুলিকে বলে জাংমাদাং। আজ উত্তর কোরিয়ার প্রায় 70% পারিবারিক আয় আসে নারীদের হাত ধরে। এই কালো বাজার এখন শুধু অর্থ উপার্জনের জায়গা নয়, এটি হয়ে উঠেছে তথ্যকেন্দ্র। সেখানকার মানুষ এখানে এসে জানতে পারে বিশ্বের অন্য দেশগুলোতে মানুষ কেমন জীবনযাপন করে। তারা জানতে পারে কোথায় মানুষ স্বাধীন। পৃথিবীর সব জায়গায় সরকার মানুষকে ভয় দেখায় না, বরং সরকার জনগণের সেবা দেয়। এবং এখান থেকেই সেখানকার মানুষের মনে জন্ম নেয় একটি প্রশ্ন, আমার দেশ কেন এমন? এভাবেই ধীরে ধীরে মানুষের মধ্যে সরকারের প্রতি ক্ষোভ তৈরি হচ্ছে। আর সেখানকার মানুষের এই ক্ষোভই হয়তো ভবিষ্যতে পাল্টে দেবে উত্তর কোরিয়ার এই স্বৈরশাসন একনায়কতন্ত্র। শেষ কথা, এমন এক দেশ যেখানে মানুষকে বাঁচতে হয় কারাগারে থাকা আসামির মতো। এমন এক দেশ যেখানে একটা গান শোনার জন্য আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। এটাই উত্তর কোরিয়া এবং এটাই 21 শতাব্দীর সবচেয়ে অমানবিক স্বৈরশাসনের সত্য গল্প। কিন্তু যতই একনায়কতন্ত্র শক্তিশালী হোক, ইতিহাস প্রমাণ করে এটি কখনোই চিরকাল স্থায়ী হয় না। হয়তো উত্তর কোরিয়ায় খুব শীঘ্রই কিম সরকারের পতন ঘটতে পারে। আমি আশা করি আগামী 10 থেকে 20 বছরে আমরা উত্তর কোরিয়া থেকে পরিবর্তনের খবর শুনব। এই নিষ্ঠুর শাসনের অবসান হবে, মানুষ মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারবে। কারণ প্রতিটি একনায়ক একদিন না একদিন নিজেই নিজের পতনের বীজ বপন করে। আপনি যদি এরকম আরও বাস্তব গল্প জানতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার অন্য বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।